18 দলের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সংঘর্ষে বিজিবির এক সদস্য সহ 7 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা। একটা শব্দ শুনলাম ফার্স্টে, শব্দ শুনে বলে যে ট্রেন লাইন ছুতো। রেল লাইনে যে ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে। সহিংসতায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। যে ধরনের নেতাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময় সঙ্গে আছি আমি শাহাদাত হোসেন এবং আমি আরিফুর রহমান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অবরোধে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হলেন 2 সিএনজি অটোরিকশা চালক। অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। অবরোধে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে সরকারি বাহিনী, অভিযোগ বিএনপির। মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য আওয়ামী লীগের। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই সেনা মোতায়েন, জানালো নির্বাচন কমিশন। সরকার সবকিছু দলীয়করণ করে রেখেছে, তবে দেশের শান্তি ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, মন্তব্য এরশাদের। এবং শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে বুধবারের পিএসসি পরীক্ষা 29 নভেম্বর। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে চলছে 18 দলের রেল, নৌ ও রাজপথ অবরোধ। কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার কুমিল্লায় 18 দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে পুলিশের আরেক সদস্য। বিজিবি সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার। এছাড়া কুমিল্লার লাকসাম, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে আলাদা সংঘর্ষে মারা গেছেন আরো 5 জন। আর ফেনীতে পিকেটারদের ছোড়া পাথরের আঘাতে মারা গেছেন এক সিএনজি অটোরিকশা চালক। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 48 ঘন্টা অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সকাল 6:30টায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে রাজারহাতা এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় বাধা দিলে পুলিশের সাথে মিছিলকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে সিটি মেয়র সহ অন্তত 10 জন আহত হন। বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষে ইউসুফ নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের বনানী মোড়ে ককটেল ফাটায় যুবদল কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে র্যাব পুলিশের সদস্যরা। সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হন। এদিকে কুমিল্লা শহরের চরথা তালতলা এলাকায় অবরোধকারীদের সাথে সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল জিল্লুর হক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া লাকসাম উপজেলার দৌলতপুর বাজারে 18 দল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের সময় এক রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনীতে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে যানবাহন ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সময় পিকেটারদের ছোড়া পাথরের আঘাতে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হন। অন্যদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেয়ারা ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান ও ওলামা লীগ নেতা রবিউল ইসলামকে পিকেটাররা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এছাড়া শহরের ইটাগাছা ও কদমতলায় পুলিশের সাথে জামাত শিবিরের দফায় দফায় সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। সিরাজগঞ্জ শহরের জগাই মোড়ে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষের সময় এক পথচারী নিহত হন। মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধে পিকেটারদের বাধা দিলে পুলিশের সাথে এ সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম নগরের বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। পরে পুলিশি বাধার মুখে তারা নগরের আলমাস সিনেমা হলের সামনে সমাবেশ করে। এছাড়া বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, নাটোর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অবরোধে সহিংসতার খবর পাওয়া গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে বগুড়া ও ফেনীতে উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পরে পেট্রোল ঢেলে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এদিন ভোরে ফেনী সদর উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 2টি মোটরসাইকেল সহ বেশ কিছু কাগজপত্র পুড়ে যায়। এই ঘটনায় 18 দলীয় নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।
এদিকে কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার পাবনার ঈশ্বরদী ও ময়মনসিংহের গৌরীপীর সহ বিভিন্ন স্থানে রেল লাইনের স্লিপার ও ফিশ প্লেট খুলে ফেলায় রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলায় মঙ্গলবার ভোর 5টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের ময়লাকান্দিতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হয় কমপক্ষে 30 জন যাত্রী। এর ফলে ময়মনসিংহ নেত্রকোনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নাশকতার উদ্দেশ্যে এই ফিস প্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। পিছনে চাই দিকে যে আমার পিছনে বগিগুলা অবস্থা দিয়ে যে খুব দুলতাছে মানে এলিমেলো ভাবে এরকম করতেছে। তখন আমি অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করিয়া আমার ইঞ্জিনকে নিয়ন্ত্রণে আনি। একটা শব্দ শুনলাম ফার্স্ট টাইম, শব্দ শোনার পরে দেখি ট্রেন লাইনচ্যুত। ওইটার সাথে তো নাশকতা অবশ্যই জড়িত মনে হচ্ছে, কারণ আমরা যে পরিদর্শন করলাম সেখানে যে রেল লাইনে যে ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে কসবা উপজেলার ইমামবাড়ি, মন্দভাগ ও নোয়াপাড়া এলাকায় রেল লাইনের স্লিপারে আগুন দেওয়ার পর রেল লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। পরে সকাল 9টার দিকে কসবার ইমামবাড়ি এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে রেল লাইন মেরামতের 24 ঘন্টা পর রাত 9টার দিকে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে সোমবার গভীর রাতে ঈশ্বরদী রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জয়দেবপুরগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে 3টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলের নিরাপত্তা কর্মীরা এসে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাহিদ আরফিন, সময় সংবাদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যত বড় নেতাই হোক সহিংসতার সাথে জড়িত থাকলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেফতার করবে। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধী দল কোনো নেতা কর্মী ট্রেন লাইন উপড়িয়ে ফেলে মানুষ হত্যা করার যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তিনি যে ধরনের নেতাই হোক না কেন, যে পর্যায়েই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করা, এটা যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে তো কোনো অসুবিধা নেই। অবরোধ শুরুর আগে ও অবরোধের প্রথম দিন দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন দুজন সিএনজি অটোরিকশা চালক। উপার্জনক্ষম এই ব্যক্তিদের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছে তাদের হতদরিদ্র পরিবার। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। আগুনে ঝলসে যাওয়া সিএনজি অটোরিকশা চালক সাবেদ আলীর স্বজনদের এভাবেই আহাজারি করতে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবরোধ কর্মসূচির প্রথম দিন দুপুরে জীবিকার তাগিদে বের হলে রাজধানীর বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে আক্রান্ত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই খেটে খাওয়া মানুষটি। পানি যেমন ছিটা দেয় না, এইরকম একটা ছিটের লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন। আমি চিৎকার করে পরে গেট মানে কষ্ট করে গেট খুলে বাইরে হয়েছি। এদিকে সোমবার সন্ধ্যার পর কুমিল্লায় অগ্নিদগ্ধ হন আরেক সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি। তাকে ওই রাতেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গাড়িগুলো বাড়ি মারছে, বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে, উল্টে যাওয়ার পরে মানে গাড়ির আগুন ধরে গেছে। দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়িয়েছে তা নয়, সেই সাথে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবারকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় সামনের দিনগুলো কিভাবে পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের সদস্যদের। এই যে আমার স্বামী আজকে এই অবস্থা হইলো, আজকে আমি এই সংসার কিভাবে দেখবো, কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো। অগ্নিদগ্ধ রুবেল মিয়ার শরীরের 23% ও সাবেদ আলীর শরীরের 15% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মালিবাগ ন্যাশনাল ব্যাংক শাখার কর্মচারী আনোয়ারা বেগম আনু। আনোয়ারা ব্যাংক কর্মচারীদের রান্নার কাজ করতেন। মঙ্গলবার বিকেলে 3:15টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আনোয়ারা। হঠাৎ একটি ককটেল তার মাথায় এসে লাগে।
তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে আনোয়ারার মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখনও সংজ্ঞাহীন। 18 দলীয় জোটের টানা 48 ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন জনগণ শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে এ সময় তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন বাহিনী দিয়ে জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করার চেষ্টা করেছে। সরকারের মুখাপেক্ষী আজ্ঞাবাহী নির্বাচন কমিশন গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার একটি জাতীয় তামাশা। বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা এই অবরোধ কর্মসূচি গণসম্পৃক্ত ও শান্তিপূর্ণ, কিন্তু সরকার গতকাল কর্মসূচি ঘোষিত হওয়ার পর থেকেই মানবিকতার শেষ খোলসটুকু ছুঁড়ে ফেলে স্বভাবসুলভ দৈত্যকার নিষ্ঠুরতায় অবরোধ কর্মসূচিকে দমন করতে উঠে পড়ে লেগেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে অশুভ শক্তি কোনোভাবেই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে দেশের জনগণ জিম্মি হতে পারে না মন্তব্য করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান আওয়ামী লীগ ও 14 দল নেতারা। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিরোধী দলের ডাকা টানা 48 ঘণ্টা অবরোধের প্রতিবাদে রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা অভিযোগ করেন, বিএনপি জামাত জোট গণতন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেছে। যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা নাশকতা করতে চায়, তাদের বিরুদ্ধে একই সাথে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর চুপ করে থাকবো না। গণতন্ত্রকে রক্ষার প্রয়োজনে, মানুষকে রক্ষার প্রয়োজনে আমরাও প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আপনাদের এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করার জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই কঠোর ব্যবস্থার থেকে কোন নেতায় আপনারা রেহাই পাবেন না। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন 14 দল নেতৃবৃন্দ। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলতে চাই, কঠোরভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনের কাছে ঘোষণা করেছেন, যারা নির্বাচন প্রতিরোধ করতে চায়, প্রতিরোধ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তারা ঘোষণা করেছেন। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহার করে বিরোধী দলকে সর্বদলীয় সরকারে আসার আহ্বান জানান। সেই জন্য তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সরকারের বিরুদ্ধে সবকিছু দলীয়করণের অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। মঙ্গলবার দুপুরে বনানীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় দেশের শান্তি ফিরিয়ে আনতে তার দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেন এরশাদ। বর্ধিত করুন, তফসিল ঘোষণার পর কমসে কম 2 সপ্তাহ টাইম দিন। 1 সপ্তাহ করা অত্যন্ত কঠিন, তাই আবেদন করছি নির্বাচন কমিশনের কাছে কিছুটা পরিবর্তন করুন, আমাদের সময় দিন। কোথায় লেভেল প্লেইং ফিল্ড আছে? সমস্ত দলীয়করণ, এই সরকার দলীয়করণ, এই সরকার দলীয়করণ। লেভেল প্লেইং ফিল্ড কখনো এখানে হবে না। এর মধ্যে নির্বাচন কিভাবে করে মানুষ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া যায়, তাহলে হয়তো কিছুটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। মধ্যরাতের সময় আরো থাকছে, হযরত শাহজালাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 27 কেজি স্বর্ণ আটক। তফসিল ঘোষণার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ব্যাপারে নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, প্রয়োজন হলে নির্ধারিত সময়সীমার আগেই সেনা মোতায়েন করা হবে। নির্বাচন পূর্ব সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার সব বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। ওই বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। সেনাবাহিনী
মোতায়েন করা হবে এটা তো আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন। তা আমি বলতে যাচ্ছি আর 2 দিন পরে আমরা এই ব্যাপারে একটা আলোচনা করব। করার পরে আমরা এটা বললে আমি নিশ্চিত বলতে পারবো যে কতদিনের জন্য লাগবে, কারণ সেখানে সব আইন শৃঙ্খলা এবং ইন্টেলিজেন্স এজেন্সির প্রধানরাও থাকবেন। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব, যেটা বললাম প্রয়োজনে দীর্ঘায়িত হতে পারে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চরম উৎকণ্ঠা জানিয়ে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 6 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে তারা এই আহ্বান জানান। বিরোধী দল ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে গণতন্ত্র বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তারা। গ্রহণের তারিখ 5 জানুয়ারি 2014। 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের অবরোধ কর্মসূচি এবং সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সুশীল সমাজের প্রতিনিধিরা এ সংকট সমাধানে অনানুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের কাছে হাজির হন ডক্টর কামালের নেতৃত্বে 6 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে বৈঠক করেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী, আকবর আলী খান, সুলতানা কামাল, শাহাদিন মালিক এবং বদিউল আলম মজুমদার। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তারা বলেন, রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিক দায় থেকেই তাদের এই উদ্যোগ। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব। আর আজকে যে আমরা এইভাবে এসেছি যে আমরা দলমত নির্বিশেষে যে একটা ঐক্য দেশে আছে, সাংবিধানিক যে দায় দায়িত্ব রাষ্ট্রের মালিক হিসাবে আমাদের উপরে আছে, সেটার সেই একই কথা যে আমাদের এখতিয়ারের মধ্যে, আমাদের ক্ষমতার মধ্যে আমরা সেটা পালন করে যাব। আর তো যাওয়ার কোথাও নাই, আসতে হলে এখানেই আসতে হবে। রাষ্ট্রপতিকে অনানুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় সবাই। দেশের মানুষের মধ্যে ঐক্যমত আছে, তারা গণতন্ত্রকে বজায় রাখতে চায়, শান্তি চায়, সুষ্ঠু নির্বাচন চায়। প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন হলে পরে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সমস্যা সমাধানে সব পক্ষকে অবহিত করবেন তিনি। রাষ্ট্রপতি তাদের কথাগুলো গভীর মনোযোগের সঙ্গে শোনেন। তিনি বলেন, এর আগে সংবিধানের মধ্যে থেকেই তিনি 18 দলীয় জোটের কথাগুলো সরকারকে অবহিত করেছেন, যার প্রভাব আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। আবারও অবরোধের খবর। অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও সকালের দিকে আমিনবাজারে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। কমলাপুর স্টেশনে যথারীতি রেল এবং সদরঘাটে লঞ্চ চলাচল করলেও বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সকাল 10:30টার দিকে আমিনবাজারে পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নাশকতার চেষ্টার অভিযোগে 9 জনকে আটক করা হয়। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে বেলা 11:30টার দিকে আহত হন এক পুলিশ সদস্য। উত্তরার আজমপুরে জামায়াত শিবির কর্মীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও পুলিশের 2টি মোটরসাইকেলে আগুন দেয় শিবির কর্মীরা। এদিকে কমলাপুর স্টেশনে যাত্রী সংখ্যা ছিল একেবারেই কম। ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেলেও বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে ও কমলাপুরে আসতে বাধাগ্রস্ত হয় ট্রেনগুলো। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো ভিড়েছে সদরঘাট টার্মিনালে এবং ছেড়ে যাচ্ছে চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে। ঢাকায় আসা এই নৌযানগুলোতে ভিড় দেখা গেছে যাত্রীদের। ছেড়ে যাচ্ছে বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে। এদিকে সংখ্যায় কিছুটা কম হলেও রাজধানীর রাস্তাগুলোতে বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যান চলাচল করছে। নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিজানুর রহমান, খবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে নৌপথ অবরোধের প্রথম রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 2টি লঞ্চ ছেড়ে এসেছে। তবে শিডিউল অনুযায়ী 5টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। নদী বন্দরের বিভিন্ন সূত্র জানায়, রাত 7:45টার দিকে টার্মিনালে থাকা বরিশাল পাতারহাট রুটের ছোট লঞ্চ এমভি সাচনায় একদল পিকেটার অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বন্দরে থাকা লোকজনের তাড়া খেয়ে পালিয়ে যায় পিকেটাররা। এর পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে এমভি পারাবাত 11 ও
কালাম খান 1 লঞ্চ দুটি বন্দর থেকে ছেড়ে যায়। তবে ছেড়ে যায়নি পারাবাত 9, সুরভি 7 ও কীর্তনখোলা 1 লঞ্চ 3টি। যাত্রী সংকটের কারণে 5টির পরিবর্তে 2টি লঞ্চ ছেড়ে গেছে বলে উল্লেখ করলেও নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে যাওয়ার বিষয়টি কৌশলে এড়িয়ে যান বন্দর কর্মকর্তারা। এদিকে নারায়ণগঞ্জে একটি বাসে ও একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে নগরীর তল্লা এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রদল। পরে তারা একটি বাসে ও একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এতে এক সিএনজি যাত্রী আহত হন। পরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভায়। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ককটেলের আঘাতে আহত হয়েছেন 4 সাংবাদিক। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ 24-এর এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তার শরীরে 5টি স্প্লিন্টার শনাক্ত করা হয়েছে। একই ঘটনায় আহত আরও 2 বেসরকারি টেলিভিশনের 3 সংবাদকর্মীর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার বাংলা নিউজ 24-এর চিত্র সাংবাদিক জাহেদ সাইমন মহাখালী ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণে আহত হয়েছিলেন। বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়েছে এক মাইক্রোবাস চালক। অগ্নিদগ্ধ মাইক্রোবাস চালক হাবিব জানিয়েছেন, কয়েকজন যাত্রী নিয়ে বরিশালের উজিরপুর থেকে মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে সড়কে গাছ ফেলে একদল পিকেটার গাড়ির গতিরোধ করে ভাঙচুর শুরু করে। পরে এতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তিনি আহত হন। গাছ হালাইছে সামনে, পিছে লোকজন খাড়ানো ইয়ং পোলাপান, তারপর ওই দাঁড়িয়েলা লোকজন আছে, আর দিয়ে খাড়ানো। আমি যে যাবো কোনো কায়দা নাই। পরে ওইখান তো আইসি পর আমি নামু, আমার ধরিয়ে বইছে, নামতে দেয় নাই। কেউ গ্লাস ভাঙে, কেউ পেট্রোল মারে, লগ আগুন। বিরোধী দলের অবরোধের কারণে সারা দেশের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া 30 লাখ শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বুধবারে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি আগামী শুক্রবার সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। আমাদের রাজনৈতিক নেতারা তারা অযৌক্তিক কাজ করলে, বিবেকহীন কাজ করলে আমাদের ছেলে মেয়েদের কথা আমরা তাদের বিবেকহীন এই আক্রমণাত্মক কিংবা এই রকম একটা হিংসাত্মক পথে আমরা ঠেলে দিতে পারি না। এই বিষয়টি বিবেচনা করে আমরা স্থির করেছি যে আগামীকাল আমরা পরীক্ষা স্থগিত রাখব, রেখে আগামীকালের পরীক্ষাটা এর পরবর্তী শুক্রবারে আমরা সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে এবং অন্য যে পরীক্ষাটি আছে তার বৃহস্পতিবার সেটা যথারীতি অনুষ্ঠিত হবে। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। 18 দলের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সংঘর্ষে বিজিবির এক সদস্য সহ 7 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা। অবরোধে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হলেন 2 সিএনজি অটোরিকশা চালক। অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। অবরোধে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে সরকারি বাহিনী, অভিযোগ বিএনপির। মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য আওয়ামী লীগের। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই সেনা মোতায়েন, জানালো নির্বাচন কমিশন। এবং শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে বুধবারের পিএসসি পরীক্ষা 29 নভেম্বর। তফসিল ঘোষণার পর নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো নিয়মিত কাজও করতে পারবেন না সরকারের বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যরা। নিজেদের নৈতিক অবস্থান থেকেও মন্ত্রীদের দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এছাড়া মন্ত্রীদের কার্যক্রম নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে প্রয়োজনে কঠোর হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠন করার পর থেকে বর্তমান মন্ত্রীদের কর্মপরিধি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়।
এমনকি মন্ত্রিসভার অনেক সদস্য নিজের দায়িত্ব নিয়ে সংশয়ে ছিলেন। এই অবস্থায় পে কমিশন গঠন, টিকফার মতো চুক্তি স্বাক্ষরের পক্ষে বিপক্ষেও রয়েছে নানা মত। তবে সরকারের 2 সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলছেন, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর এখন থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো নিয়মিত কাজ থেকেও বিরত থাকতে হবে মন্ত্রীদের। কার্যপরিধি সম্পর্কে একটা সুনির্দিষ্টভাবে সংবিধান বা রুলস অফ বিজনেসের মধ্যে কোনো নির্দিষ্ট করা নাই যে নির্বাচনের সময় এটুকু করতে পারবেন, এটুকু করতে পারবেন না। রুটিন কাজই হোক আর সেটা নীতি নির্ধারণীমূলকই হোক, কোনো কাজই করতে পারবেন না যেটা নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারে। পে কমিশন টিপকার সম্বন্ধে এটাতে যদি নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলতে পারে, নির্বাচনী দলগুলি এ সম্বন্ধে অভিযোগ করতে পারে নির্বাচন কমিশনের কাছে। তারা বলছেন, মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধির বাইরে কোনো কাজ করলে আগামী নির্বাচনে তাদের প্রার্থিতাও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। তবে নৈতিকতার কারণেই মন্ত্রীরা দলীয় কার্যক্রম থেকে দূরে থাকা উচিত বলে মনে করেন ডক্টর আকবর আলী খান। নৈতিকতার দিক থেকে তাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেটা পরবর্তী সরকার এসে অস্বীকার করবে। সুযোগ সুবিধা যদি ব্যবহার করেন তো যদি আচরণবিধি ভঙ্গের হবে এবং সেই আচরণবিধি গুরুতর ভঙ্গ করার জন্য কারো প্রার্থীপদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশন রাখেন। তফসিল ঘোষণা করলে যেটা হয়, নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারে, আর তফসিল ঘোষণার আগে যদি হয় তাহলে নির্বাচন কমিশন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। সরকারের বর্তমান নাম যাই হোক না কেন, নির্বাচনের আগের 90 দিন যে সরকার দায়িত্ব পালন করবে তাদের নির্বাচনকালীন সরকারের ভূমিকায় নিতে হবে বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহের বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দিয়েছেন। এর আগে হান্নান শাহকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে নিয়ে আসে পুলিশ। পরে আসামির উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু আসামির 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইলে আদালত তা নাকচ করে দেন। বিচারকের আদেশের আগে আদালতের অনুমতি নিয়ে মামলার আসামি আসম হান্নান শাহ তার নিজের জামিনের পক্ষে কথা বলেন। গত 24 অক্টোবর বিএনপির 18 দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে ভাটারা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে 26 অক্টোবর ভাটারা থানায় মামলাটি দায়ের করে পুলিশ। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত শুনে 2 পক্ষ শুনে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আদালতে বলেছি উশৃঙ্খল নেতাকর্মীরা তারা একটা গাড়ি পুড়িয়েছে, এটা গাড়ি পুরানোর মামলা, এবং আমরা বলেছি যে হান্নান শাহ তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় তাদের এই ঘটনাটা ঘটিয়েছে এবং তারা উস্কানিদাতা। আমরা বলতে চাই এই মামলায় এজাহারের নাম নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই, তারপরে আদালত আজকে 2 দিনের অন্যায়ভাবে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই আদালতের এই রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বিভিন্ন মহলের চাপের মুখে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা বাতিল করে। এর প্রতিবাদে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবক্তা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক সন্ধ্যায় পদত্যাগ করেন। ডক্টর জাফর ইকবালের পদত্যাগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদ জানান। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে সিএসসি বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে। যতক্ষণ না অন্যান্য স্যার এবং জাফর স্যার সহ অন্যান্য সকল স্যার সসম্মানে তাদের স্বপদে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত আমাদের ক্লাস এবং পরীক্ষা সহ সকল সিএসসি ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা। শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে পাগলের মতন ছোটাছুটি করে পরীক্ষা দিতে হবে না। এর ভিতরে খারাপ কিছু নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য খারাপ কিছু নাই। একটা বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ স্বকীয়তা আছে। এই বিরোধিতার কারণটা কি, ঘুরে ফিরে দেখলাম যে আসলে কারণটা হচ্ছে আমি সারা বাংলাদেশের 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসবে, তারা ক্ষতিগ্রস্ত হলো। কি জন্য ক্ষতিগ্রস্ত হলো? আমার জন্য, তাই না, আমার স্ত্রীর জন্য। তাহলে আমি কেন এখানে থেকে আমি কেন আমার ছাত্রছাত্রীদেরকে কষ্ট দেব?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার 20 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের টয়লেট থেকে মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোনার বারগুলো, যার বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানের টয়লেটে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। রিজেন্টের একটা ফ্লাইট মালয়েশিয়া থেকে এটা এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে এটা আমরা এয়ারক্রাফটের টয়লেটের ভেতর থেকে উদ্ধার করেছি। আমার কাস্টমস অফিসার ইসিবাজেদ মিয়া এবং তার সাথে আরো অফিসাররা সহ এটা উদ্ধার করেছেন এবং এর পরিমাণ হচ্ছে 160টা বার, প্রতিটা 10 তলা এবং টোটাল ওজন হচ্ছে প্রায় 20 কেজি। এর বাজার মূল্য 8 কোটি টাকা। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও 7 কেজি ওজনের 60টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের এই চালানটি ধরা পড়ে। বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG026 নম্বরের ফ্লাইটটি অবতরণের পর নিয়মিত চেকিংয়ের সময় বিমানের ওভারহেড বিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সোমবারও দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 40টি বার আটক করেছিল কর্তৃপক্ষ। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ। মেধাস্বত্ব সংরক্ষণ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার পরস্পর বিরোধী দুটি নীতির মধ্যে টিকফা চুক্তিতে বাংলাদেশের জন্য প্রতিকূল নীতিটি গ্রহণ করা হয়েছে। এই নীতির কারণে দেশে ওষুধ ও সফটওয়্যারের দাম বেড়ে যাবে, আর সে কারণে এটিকে বাংলাদেশের জন্য বিপজ্জনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের পরামর্শ, টিকফা কার্যকর হওয়ার পর দুদেশের প্রথম বৈঠকেই ধারাটির সংস্কার করা প্রয়োজন। দেখুন একটি রিপোর্ট। দেশে তৈরি হওয়া প্রায় সব ধরনের ওষুধের প্রস্তুত প্রণালীর মালিকানা বা পেটেন্ট অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর। 2005 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রস্তাবনা 7 অনুযায়ী অনুন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ওষুধ শিল্পকে 2016 সাল নাগাদ ওষুধের পেটেন্ট মূল্য দিতে হবে না। তবে প্রস্তাবনা 18তে বলা হয়েছে, প্রতিটি সদস্য রাষ্ট্রকেই মেধাস্বত্ব আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পরস্পর বিরোধী প্রস্তাবনা 7 ও 18-র মধ্যে প্রস্তাবনা 18কেই গ্রহণ করেছে টিকফা। আর এর ফলে দেশের ওষুধ শিল্পকে পেটেন্টের মূল্য বাবদ পরিশোধ করতে হবে বিপুল অর্থ। একই অবস্থা হবে সফটওয়্যার শিল্পেও। 2008 সালের বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের তথ্যমতে বাংলাদেশে ব্যবহৃত সফটওয়্যারের 92% পাইরেটেড বা আসলের অনুলিপি। টিকফা চুক্তির মেধাস্বত্ব সংরক্ষণের শর্ত অনুযায়ী নিষিদ্ধ করতে হবে পাইরেসি। এটা আপনার 50 টাকা পাচ্ছে, লাইসেন্স কপি যদি হয় সেটা আপনার 4-5 হাজার টাকা মিনিমাম হবে। অরিজিনাল সফটওয়্যার কেনার মতো আমাদের সামর্থ্য বেশিরভাগ লোকেরই হবে না। উইন্ডোজ কেনা সম্ভব না হয়, তাহলে কম্পিউটার কিংবা ল্যাপটপ যেটাই বলেন, আমি এটা ইউজ করবো কিভাবে? তথ্য প্রযুক্তি খাতে মেধাস্বত্ব সংরক্ষণ শর্তের নেতিবাচক প্রভাব এড়াতে এই আইনকে ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ এ খাতের শিল্পোদ্যোক্তাদের। ইন্ডাস্ট্রিগুলোর জন্য এখন বাধ্যতামূলক, তারপরে হয়তো দেখা যাবে যে না ঠিক আছে, ইন্ডাস্ট্রির বাইরে ইনস্টিটিউটগুলো তাদের সাময়িকভাবে করতে হবে। এইভাবে ফেজ বাই ফেজ অর্থাৎ ধাপে ধাপে অগ্রসর করা। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি এখনো এই আইন কার্যকর করার উপযুক্ত হয়ে ওঠেনি। তাদের কাছে কিছু আশ্বাস পাওয়ার চেষ্টা করতে পারি যে যতদিন না আমরা উন্নয়নের একটা উচ্চ পর্যায়ে যাচ্ছি, ততদিন পর্যন্ত যেন আমাদেরকে এই মেধাস্বত্ব আইনের যে প্রয়োগগুলা তারা সেটাকে স্থগিত রাখেন। অভ্যন্তরীণ স্বার্থের পরিপন্থী মনে করলে দুই দেশের যে কোনো একটি দেশ এই চুক্তি বাতিল করতে পারবে। আরিফুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার নতুন প্রযুক্তির ড্রোন তৈরি করল পাকিস্তান। সোমবার রাওয়ালপিন্ডিতে আনুষ্ঠানিকভাবে চালকবিহীন এই বিমান উদ্বোধন করে পাকিস্তানি বিমান বাহিনী। কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বেসামরিক কাজে এই ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অনুষ্ঠানে সেনা প্রধান আশফাক পারভেজ কায়ানি সহ সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে পাকিস্তানের পেশোয়ারে মার্কিন ড্রোন হামলা বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি তেহরিক ই ইনসাফ ও জামায়াতে ইসলাম। এ ধরনের হামলা বন্ধে মার্কিন দূতাবাসের স্মারকলিপি দিয়েছে প্রাদেশিক সরকার। ফেডারেশন কাপের খবর। গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হোঁচট খেল শেখ রাসেল। গেলবারের ট্রেবল জয়ীরা 1-0-তে
গোল হেরেছে মুক্তিযোদ্ধার কাছে। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল তারা। কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে হারিয়েছে টিম বিজিএমসি। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল খেলবে টিম বিজিএমসির বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে শেখ রাসেলের উপর আধিপত্য ছিল মুক্তিযোদ্ধার। ম্যাচের 11 মিনিটেই বিপ্লবের জোরালো শটে বারে লেগে বাইরে চলে গেলে গোলের সুযোগ হারায় মুক্তিযোদ্ধা। এরপর 19 মিনিটে আরও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন মুক্তিযোদ্ধার এলিট কিংসলে। বিরতিতে যাওয়ার আগে শেখ রাসেলের জ্যামাইকার মিডফিল্ডার রিকার্ডোর শট অভিজ্ঞ আমিনুল প্রতিহত করলে গোলের সুযোগ হারায় ট্রেবল জয়ীরা। বিরতির পর শেখ রাসেলকে আরও চেপে ধরে মুক্তিযোদ্ধা। ম্যাচের 62 মিনিটে এলিটা কিংসলে দুর্দান্ত 1 গোল করে লিড এনে দেয় মুক্তিযোদ্ধাকে। আর এতেই চলতি মৌসুমে সাদামাটা দল গড়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। মধ্যরাতের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 18 দলের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশের সংঘর্ষে বিজিবির 1 সদস্য সহ 7 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা। অবরোধে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হলেন 2 সিএনজি অটোরিকশা চালক। অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। অবরোধে বিরোধী নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে সরকারি বাহিনী, অভিযোগ বিএনপির। মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য আওয়ামী লীগের। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই সেনা মোতায়েন, জানালো নির্বাচন কমিশন। এবং শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে বুধবারের পিএসসি পরীক্ষা 29 নভেম্বর। এ ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।